এবার আমরা গ্রেগর জোহান মেন্ডেলের জীবনী নিয়ে আলোচনা করব। তোমাদের আগেও আমি অনেকবার বলেছি, বায়োলজি প্রশ্নে সাধারণত কোনো বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর জন্মসাল, মৃত্যুসাল এগুলো আসে না। তারপরে আমরা গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম, মৃত্যু সালগুলো খুব ভালো করে মুখস্থ করব, কারণ গ্রেগর জোহান মেন্ডেলের জীবনী থেকে বেশ কিছু এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে সবাই একটু লক্ষ্য করো, গ্রেগর জোহান মেন্ডেল কে? গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে জিনতত্ত্বের জনক। জিন কিভাবে কাজ করে সেটা জিন আবিষ্কার হওয়ার আগেই গ্রেগর জোহান মেন্ডেল বুঝতে পেরেছিলেন। জিনের কর্মপদ্ধতি বা বংশগতি কিভাবে হয় তিনি বুঝতে পেরেছিলেন। এজন্যই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় জিন তত্ত্বের জনক। জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল হলেন জিন তত্ত্বের জনক। কেন তিনি জিনতত্ত্বের জনক, তার কাজের গুরুত্ব এত বেশি কেন, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম কবে? তিনি জন্ম নিয়েছিলেন 1822 সালে অস্ট্রিয়ার দরিদ্র কৃষক পরিবারে। অস্ট্রিয়া দেশের একটা দরিদ্র কৃষক পরিবারে 1822 সালে তার জন্ম। সালটা আমরা মনে রাখবো, জন্ম হলো 1822 সাল। গ্রেগর জোহান মেন্ডেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার স্বপ্ন ছিল শিক্ষক এবং গবেষক হওয়া, তার স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া, কিন্তু দারিদ্রতার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না নিয়েই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করেই তিনি গির্জার ধর্মযাজকের চাকরি নেন এবং গির্জার যে প্রাঙ্গণ রয়েছে, গির্জার সামনের জায়গাতে তিনি মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করেন। বলা হচ্ছে তিনি গবেষণাটা শুরু করেন 1857 সালে। 1857 সালে তিনি 34 জাতের মটরশুঁটি নিয়ে গবেষণা শুরু করেন। এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। গবেষণা শুরু করেন 1857 সালে এবং তিনি 34 জাতের মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন। মটরশুঁটির বৈজ্ঞানিক নামটাও তোমরা মুখস্থ রেখো, পিজাম স্যাটিভাম। পিজাম স্যাটিভাম হচ্ছে মটরশুঁটির বৈজ্ঞানিক নাম। 1866 সাল। 1866 সালে তার গবেষণার পত্রটা, তার গবেষণার যে রেজাল্টটা, ফলাফলটা তিনি জমা দেন কোথায়? ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন। ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে, এই সোসাইটিতে তিনি তার গবেষণাপত্রটা জমা দেন। তিনি জিনতত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যাপার স্যাপার আবিষ্কার করেছিলেন। তিনি এই আবিষ্কারটা, তার গবেষণাপত্রটা ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুনে জমা দেন। কিন্তু ওই সময়ের বিজ্ঞানীরা গ্রেগর জোহান মেন্ডেলের এই জিনতত্ত্বের উপরের গবেষণাটাকে ঠিকমতো বোঝেননি, অথবা বুঝলেও অনেকেই গুরুত্ব দেননি। তারা ভেবেছেন যে কোনো বিজ্ঞানী নয়, প্রতিষ্ঠিত কোনো বিজ্ঞানী নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, একজন ধর্মযাজক এত বড় গবেষণাপত্র জমা দিল, কেউ এটাকে আসলে গুরুত্ব দিয়ে দেখেনি। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল গবেষণাপত্র জমা দেন 1866 সাল এবং তিনি মারা যান 1884 সালে। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, তিনি এত বড় আবিষ্কার করলেন এত দীর্ঘ সময় পরিশ্রম করে, কিন্তু তার মৃত্যুর আগে তার গবেষণাপত্রটাকে কেউ গুরুত্ব দিয়ে দেখেনি। কিন্তু 1900 সালে তার তত্ত্বটাই, তার আবিষ্কার করা জিনতত্ত্বের উপর তত্ত্বটাই বেশ কিছু বিজ্ঞানী পুনরায় আবিষ্কার করেন। তারা হলেন নেদারল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী হিউগো ডে ভ্রিস, জার্মানির অধ্যাপক কার্ল করেন্স এবং অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক শেরমেক। এই তিনজন বিজ্ঞানী আলাদা আলাদা করে গবেষণা করে তারা পুরনো পেপার ঘাঁটতে গিয়ে দেখেন তাদের আবিষ্কার করা, এই তিনজন বিজ্ঞানীর আবিষ্কার করা তত্ত্বটা অনেক পূর্বেই 1866 সালে ন্যাশনাল হিস্ট্রি সোসাইটিতে গ্রেগর জোহান মেন্ডেল নামের একজন বিজ্ঞানী জমা দিয়েছেন অলরেডি। তার মানে এই তিনজন বিজ্ঞানী এরা 1900 সালে পুনরায় গ্রেগর জোহান মেন্ডেল যা যা আবিষ্কার করেছিলেন সেগুলো পুনরায় আবিষ্কার করেন। কিন্তু তারা তাদের গবেষণাপত্রটা জমা দেওয়ার আগে আরও খোঁজাখুঁজি করছিলেন যে এটা আগে আবিষ্কার হলো কিনা, এই সংক্রান্ত পেপার পড়ছিলেন। এই তিনজন বিজ্ঞানী পেপার পড়তে গিয়ে দেখেন, রিসার্চ পেপার পড়তে গিয়ে দেখেন যে অনেক আগে, প্রায় 34 বছর আগে 1866 সালে গ্রেগর জোহান মেন্ডেল তাদের আবিষ্কার করা তত্ত্বটা আগে আবিষ্কার করে ফেলেছেন। এই তিনজন বিজ্ঞানী তখন গ্রেগর জোহান মেন্ডেলকেই জিনতত্ত্বের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আবিষ্কার করার যে কৃতিত্ব সেটা দিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, প্রায় 16 বছর আগে কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল 1884 সালে মারা গেছেন। কাজেই গ্রেগর জোহান মেন্ডেল তার আবিষ্কারের যেই কৃতিত্বটা সেটা নিজে দেখে যেতে পারেননি। একটা জিনিস মনে রেখো, এই তিনটা বিজ্ঞানী কিন্তু আলাদা আলাদাভাবে গবেষণা করেছিলেন। এরা কিন্তু সবাই আলাদা আলাদা দেশের মানুষ। লক্ষ্য করো কেমন একটা কোইন্সিডেন্ট, তিনজনই 1900 সালের দিকেই গবেষণা করেছিলেন। তিনজন আলাদা আলাদা জায়গায় একই সাথে একই তত্ত্ব আবিষ্কার করে দেখেন তাদের প্রায়
34 বছর আগেই গ্রেগর জোহান মেন্ডেল এরকম আবিষ্কার করে ফেলেছেন। তো এই ব্যাপারটা আমার খুবই কোইন্সিডেন্ট মনে হয়। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে এরা আসলে একই সাথে আবিষ্কার করেছিলেন, কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তো যাই হোক, গ্রেগর জোহান মেন্ডেলের জীবনী থেকে আমাদের যা যা মনে রাখতে হবে, তার জন্ম সাল মনে রাখতে হবে। 1822 জন্ম নিয়েছিলেন অস্ট্রিয়াতে। তিনি গির্জার ধর্মযাজকের চাকরি নিয়েছিলেন এবং তিনি 1866 সালে তার গবেষণাপত্র জমা দেন। 1884 সালে মারা যান। আর এই তিনটা বিজ্ঞানী তার আবিষ্কারটাকে পুনরাবিষ্কার করেন। এদের দেশের নাম না পড়লেও চলবে। এই সালটাও খুব ইম্পর্টেন্ট না, আবার এটাও খুব ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জন্মসাল, গবেষণাপত্র জমা দেওয়ার সাল এবং মৃত্যু সাল। আর এখানে মটরশুঁটি কত ধরনের নিয়েছিলেন, 34 ধরনের। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স সম্পর্কে। প্রথমে আমাদের জানতে হবে ইনহেরিটেন্স ব্যাপারটা কি। ইনহেরিটেন্স সম্পর্কে আগেও আমরা জেনেছি, আবার একবার আমরা রিভিশন করে নিই। লক্ষ্য করো, ইনহেরিটেন্স শব্দের মানে হচ্ছে বংশগতি। ইনহেরিটেন্স শব্দের অর্থ হচ্ছে বংশগতি। বংশগতি ব্যাপারটা কি? পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের শরীরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বংশগতি। যে প্রক্রিয়ায় বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় বংশগতি। এখন এই প্রক্রিয়াটা কেমন, এটা সম্পর্কে বিজ্ঞানীরা কিন্তু পরিষ্কার কিছুই জানতেন না। অনেক আগে থেকেই বিভিন্ন বিজ্ঞানী বংশগতি কিভাবে হয় এটা সম্পর্কে ধারণা করার চেষ্টা করেছিলেন। আগে কিন্তু আমরা ইতিহাস পড়েছি, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীরই ধারণা কিন্তু ভুল বলে প্রমাণিত হয়েছিল। মেন্ডেল সঠিকভাবে প্রথম ব্যাখ্যা করতে পেরেছিলেন কিভাবে বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের শরীরে স্থানান্তরিত হয়। মেন্ডেলের এই ব্যাখ্যাকেই বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে কিভাবে স্থানান্তরিত হয় এই প্রক্রিয়া সম্পর্কে মেন্ডেল যে ব্যাখ্যাটা দিয়েছিলেন তাকেই কিন্তু বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স সম্পর্কে মেন্ডেল যে ব্যাখ্যা দিয়েছিলেন তাকেই বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেল দুই ধরনের এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন। তার এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে আমরা সামনে বিস্তারিত জানব, আপাতত ছোট্ট করে একটু জেনে নিই। লক্ষ্য করো, মেন্ডেল দুই ধরনের ক্রস বা সংকরায়ন করেছিলেন। প্রথমে তিনি এক ধরনের বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে ক্রস বা সংকরায়ন করেছিলেন, এজন্য এটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। পরবর্তীতে তিনি দুই ধরনের বৈশিষ্ট্যের উপরে লক্ষ্য রেখে ক্রস বা সংকরায়ন করেছিলেন, সেটাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এই ক্রসগুলোর কী কী ফলাফল আসে সেটা আমরা একটু সংক্ষেপে জানব। ক্রসিংয়ের পুরো পদ্ধতিটা পরে বিস্তারিত আলোচনা আমরা করব। আপাতত ফলাফল নিয়ে আমরা একটা ছোট্ট আলোচনা করে নিই, তাহলে তোমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা ভালো করে বুঝবে। মেন্ডেল মনোহাইব্রিড ক্রসের সময় যেটা করেছিলেন, একটা লম্বা মটরশুঁটির গাছের সাথে তিনি ক্রস করেছিলেন একটা খাটো মটরশুঁটির গাছে। একটা লম্বা মটরশুঁটির গাছ এবং একটা খাটো মটরশুঁটির গাছের তিনি ক্রস করিয়েছিলেন। এই লম্বা মটরশুঁটির সাথে খাটো মটরশুঁটির গাছের মিলন করিয়ে দেন। এতে করে দেখা যায় কিছু গাছ তৈরি হয়, সন্তান গাছ তৈরি হয়, তারা অবশ্যই হয় লম্বা। তাহলে মনে করো বাবা লম্বা, মা খাটো, সন্তান হয়ে গেছে লম্বা। এই সন্তানদের যদি আবার সন্তান বানানো হয়, অর্থাৎ নাতি নাতনি বানানো হয়, নাতি নাতনির ক্ষেত্রে দেখা যাবে গড়ে 3 জন হবে লম্বা আর 1 জন হবে খাটো। তার মানে বাপ লম্বা, মা খাটো, সন্তান হবে অবশ্যই লম্বা। যত সন্তান সবাই লম্বা। আর নাতি নাতনির ক্ষেত্রে দেখা যাবে গিয়ে গড়ে 3টা করে লম্বা আর 1টা করে খাটো। এখানে কিন্তু মাথায় রেখো, সন্তান 4টা, তার মধ্যে 3টা লম্বা 1টা খাটো হবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু এটা একটা অনুপাত। মেন্ডেল দেখেছিলেন 1064টি গাছের মধ্যে 787টি লম্বা হয়েছে এবং 277টি খাটো হয়েছে। মানে সংখ্যাটা অনেকটা এরকম, মুখস্থ কিন্তু কেউ অবশ্যই করবে না এগুলা। 787টি হলো লম্বা আর 277টি খাটো। মানে এটা অনেকটা 750-এর আশপাশে আর এটা মোটামুটি 250-এর আশপাশে। মানে 1000টা গাছের মধ্যে প্রায় 750টা হচ্ছে লম্বা, প্রায় 250টা খাটো। এটাকে তুমি যদি কাটাকাটি করো ওই 3:1 হয়। এটা আসলে জাস্ট একটা অনুপাত, অনেকগুলা গাছের মধ্যে এটা একটা অনুপাত। তোমরা তাহলে মনে রাখবে ব্যাপারটা এরকম, বাবা মার মধ্যে যদি একজন হয় লম্বা আর একজন যদি হয় খাটো, তাহলে দেখা যাবে যত সন্তান হলো, সন্তান গাছ হলো, সবাই গাছগুলো হলো লম্বা। কিন্তু তাদের যখন আবার সন্তান হলো, নাতি নাতনি হলো, তখন দেখা যাবে নাতি নাতনির মধ্যে গড়ে 4টার মধ্যে 3টাই হচ্ছে লম্বা আর 1টা হচ্ছে খাটো। এটাই হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেল এটাই আসলে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। এই জিনিসটা তাৎপর্য কী, তাৎপর্যটা বোঝার চেষ্টা করো। আমরা নর্মালি কেমন ভাবি, আমরা ভাবি যে বাবা লম্বা, মা খাটো, তাহলে সন্তানগুলো হবে মাঝারি। দেখো মেন্ডেল কিন্তু এখানে মাঝারির কোনো কনসেপ্ট আনেনি এবং সে কিন্তু যত প্রমাণ দিয়েছিল সেখানে মাঝারি বলে কিছু পাওয়া যায়নি।
তিনি দেখাচ্ছেন যে লম্বা এবং খাটোর মিলনের ফলে দাদা লম্বা এবং দাদি খাটো অধিকাংশ সন্তানই হলো লম্বা এবং খাটো হলো কিন্তু কম। এখানে কিন্তু একটা বৈষম্য দেখা যাচ্ছে। মেন্ডেলের পুরা সূত্র কিন্তু এইটাই, মেন্ডেলের পুরা ব্যাখ্যাই কিন্তু এখানেই। জিনগুলো সম অধিকার পায় না, জিনগুলোর মধ্যে বৈষম্য দেখা যায়। কিছু জিন বেশি পাওয়ারফুল হয়, যারা বেশি প্রকাশ পায় সেই জিনগুলোকে বলা হয় প্রকট জিন, আর কিছু জিন একটু কম প্রকাশ পায়, কম পাওয়ারফুল হয়, তাদেরকে বলা হয় কিন্তু প্রচ্ছন্ন জিন। আমরা এখানে বুঝতে পারছি যে দাদা ছিল লম্বা, দাদি ছিল খাটো, কিন্তু বেশিরভাগ নাতি নাতনি কেমন হলো বলো, লম্বা, আর কম সংখ্যক হলো কিন্তু খাটো। তার মানে আমরা বুঝতেই পারছি লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য এবং খাটো হওয়ার বৈশিষ্ট্যটাই হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা বুঝতে পারছি যে দুইটা জিন আছে, দুই রকম বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে লম্বা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে খাটো, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সমঅধিকার পাচ্ছে না। লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাই বেশি পাওয়ারফুল এবং খাটো হওয়ার বৈশিষ্ট্যটা কিন্তু কম পাওয়ারফুল। দেখা যাচ্ছে সন্তান সন্ততির মধ্যে বেশিরভাগই লম্বা হয়ে যাচ্ছে, খাটো কিন্তু কম হচ্ছে। এজন্যই যেটা বেশি বেশি প্রকাশ পাচ্ছে তাকে আমরা বলছি প্রকট, আর যে একটু কম প্রকাশ পাচ্ছে সেটাকে আমরা বলছি কিন্তু প্রচ্ছন্ন। এটাই গ্রেগর জোহান মেন্ডেলের সবচেয়ে বড় আবিষ্কার। এটা কিন্তু আগে কোনো বিজ্ঞানী জানতো না। সবাই ভাবতো যে র্যান্ডম কিছু একটা হয়, হয়তো অনেকে আমাদের মতোই ভাবতো যে সমঅধিকার হয়, লম্বা খাটোর মিলনে মাঝারি হয়ে যাবে, হয়তো দুটা লম্বা হবে দুটা খাটো হবে এরকম, কিন্তু আসলে তা নয়, বৈষম্য হচ্ছে। একজন বেশি প্রকাশ পাচ্ছে তার নাম প্রকট, আর একজন কম প্রকাশ পাচ্ছে সেই হচ্ছে প্রচ্ছন্ন। এই প্রকট প্রচ্ছন্নের কনসেপ্টটাকেই বলা হয় মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেল এটাই প্রথম ব্যাখ্যা করেছিলেন, এটাই তার এত নোবেল আবিষ্কার। এই আবিষ্কারটাই কিন্তু কারো মাথায় প্রথমে কখনোই আসেনি। বুঝতে পারছো, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মানে হলো এই প্রকট প্রচ্ছন্নের গ্যাঞ্জাম। কেউ প্রকট যে একটু বেশি প্রকাশ পায়, আর যে একটু কম প্রকাশ পায় সে হচ্ছে প্রচ্ছন্ন। একটা ব্যাপার তোমরা ভালো করে মনে রেখো, এই যে আমরা লম্বা এবং খাটোর 3:1 অনুপাতটা পেলাম, এটা কিন্তু মটরশুঁটি গাছের উচ্চতার অনুপাত। এটা কিন্তু মানুষের উচ্চতার অনুপাত না, বরং মটরশুঁটির গাছের উচ্চতার অনুপাত। মানুষের উচ্চতাটা আসলে মেন্ডেলের এই সূত্র মেনে চলে না। মানুষের উচ্চতা এরকম 3:1 অনুপাতে হয় না। লম্বা মানুষ এবং খাটো মানুষের মিলনের ফলে অধিকাংশ সন্তান যে লম্বা হবে এরকম কিন্তু হয় না। তবে মানুষের শরীরে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যারা কিন্তু এই মেন্ডেলের সূত্র মেনে চলে বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স মেনে চলে। কিছু উদাহরণ দিয়ে বুঝবে। চোখের রং, আমাদের কারো চোখের রং বাদামি রঙের হয়, কারো আবার গাঢ় কালো রঙের হয়, কারো আবার অন্য কোনো কালারের হতে পারে, হালকা নীল অথবা হালকা সবুজ। তোমরা মনে রাখবে এই কয়টা কালারের মধ্যে বাদামি রঙের চোখ হওয়াটা এটা হলো প্রকট বৈশিষ্ট্য। তার মানে বাবার চোখ হলো বাদামি আর মায়ের চোখ হচ্ছে কালো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের ক্ষেত্রে দেখা যাবে যে সন্তানের চোখ হবে বাদামি। যেই কালারই থাকুক না কেন বাদামি কালারটা বেশি প্রাধান্য পাবে। তার মানে বোঝা যাচ্ছে বাদামি হওয়া, চোখ বাদামি হওয়া এটাই কিন্তু প্রকট বৈশিষ্ট্য। আবার আমরা দেখি গালে টোল থাকে, থুতনিতে টোল থাকে। এই গালে এবং থুতনিতে টোল থাকার যে ব্যাপারটা এটাই কিন্তু প্রকট বৈশিষ্ট্য। টোল থাকার বৈশিষ্ট্যটাই হলো প্রকট বৈশিষ্ট্য, আর টোল না থাকার বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার হিসেব করো, বাবা মার মধ্যে কারো গাল এবং থুতনিতে টোল আছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সন্তানের টোল থাকবে। টোল থাকায় তাহলে প্রকট বৈশিষ্ট্য। আবার এই যে অনেকে আমরা আছি ডান হাতে লিখি, ডান হাতে গুরুত্বপূর্ণ কাজ করি, যাদেরকে হচ্ছে ডানহাতি বলা হয়। আবার অনেকেই বাম হাতে লেখে, বাম হাত দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তাদেরকে বলা হয় বাঁ হাতি। ডান হাতি হওয়াটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর বাঁ হাতি হওয়া হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ বাবা মার মধ্যে একজন ডান হাতি আর একজন বাম হাতি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের দেখা যাবে তারা ডান হাতি হবে। বাম হাতি সন্তান কিন্তু সাধারণত খুব একটা জন্মাবে না, এই জন্য বাম হাতি কিন্তু সন্তান এত রেয়ার। আবার ব্লাড গ্রুপের ব্যাপারে, পজিটিভ ব্লাড গ্রুপ এবং নেগেটিভ ব্লাড গ্রুপের মধ্যে পজিটিভ ব্লাড গ্রুপটা হলো প্রকট। পজিটিভ ব্লাড গ্রুপই তাহলে বেশিরভাগ সন্তানের হবে। বাবার মার মধ্যে মনে করো একজনের নেগেটিভ আর একজন হলো পজিটিভ, বেশিরভাগ সন্তানই পজিটিভ ব্লাড গ্রুপ নিয়ে জন্মাবে। এরকম মানুষের শরীরে হাজারো বৈশিষ্ট্য আছে, সব বৈশিষ্ট্যের মধ্যে প্রকট এবং প্রচ্ছন্ন আমরা পাই। এত কিছু তোমাদের মনে রাখা লাগবে না, জাস্ট আমি তোমাদের হচ্ছে ব্যাপারটা বোঝানোর জন্য বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। মানুষের জন্য চোখ বাদামি রঙের হওয়াটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, চোখ অন্য কোনো কালারের হওয়া হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে বেশিরভাগ মানুষেরই বাদামি চোখটা প্রাধান্য পাবে। এছাড়াও গালের থুতনিতে টোল থাকা এটা প্রকট বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ডান হাতে লিখতে পারা এটা প্রকট বৈশিষ্ট্য।
ব্লাড গ্রুপ পজিটিভ ব্লাড গ্রুপ হওয়া, এটা হলো প্রকট বৈশিষ্ট্য। এরকম ব্যাপার আসলে। প্রকট প্রচ্ছন্নের কনসেপ্ট তো তোমরা আসলে বুঝছো। প্রকট যে বৈশিষ্ট্যটা সেটাই বেশি বেশি প্রকাশ পাবে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাধারণত খুবই কম প্রকাশ পাবে। এবার আমরা মটরশুঁটি গাছের জন্য কিছু প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জেনে নেই। এগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, এমসিকিউ আসে। বলা হচ্ছে মটরশুঁটি গাছের জন্য বীজ গোল হওয়াটা হলো প্রকট বৈশিষ্ট্য। বীজটা এরকম গোল হওয়া হলো প্রকট বৈশিষ্ট্য। এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? বীজ এরকম কুঞ্চিত হওয়া। দেখো, একটা মটরশুঁটির যে দানা আছে, মটরের দানা এরকম গোলও হতে পারে, এরকম এবড়ো থেবড়ো হতে পারে। মটরের দানাটা সুন্দর গোল হওয়াটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর কুঞ্চিত হওয়া হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এছাড়াও মটরটার যে মটর দানাটা, সে মটর দানাটার রং কেমন? মটর দানাটা যদি হয় হলুদ, তখন সেটা প্রকট বৈশিষ্ট্য, এবং মটরটা যদি হয় সবুজ, তাহলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর বলা হচ্ছে এই মটরের ফুল কেমন, মটরশুঁটি গাছের ফুলটা কেমন। ফুল যদি সাদা হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, আর ফুল যদি হয় বেগুনি সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে আমরা মটরের দানার কথা বুঝলাম। এবার আমরা খোসা সম্পর্কে একটু আইডিয়া নেই। এই যে এটা হলো মটরের খোসা, এর মধ্যে তো মটরের দানাগুলো আছে। দেখো, এই খোসাটার প্রান্তটা যদি এরকম মসৃণ হয়, কোনো ঝামেলা নেই। দেখো মসৃণ, মটরের খোসাটা কেমন? মসৃণ। তখন সেটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। আর এরকম যদি খাঁজওয়ালা খোসা হয়, তাহলে আমরা বুঝবো সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে মটরের খোসা সেটা যদি মসৃণ হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর খাঁজওয়ালা হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন এই যে খোসাটা, যে মটরের ফলটা আছে, সে ফলটা যদি হয় হলুদ রঙের মটরের ফল পেলে সেইটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর মটরের ফলটা যদি হয় সবুজ রঙের, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে আমরা জানবো যে একটা গাছের ডালের ফুলটা কোথায় অবস্থান করছে। কাক্ষিক ফুল যদি থাকে, কাক্ষিক মানে হলো কক্ষ মানে হলো পর্ব, মানে গাছের অনেক গিরা থাকে না, গিরাগুলোতে যদি ফুল ধরে থাকে, কোনো মটরশুঁটি গাছের যদি গিরাতে মানে মাঝে মধ্যে বিভিন্ন কাণ্ডের জায়গায় জায়গায় ফুল ধরে থাকে, তখনই সেটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর ফুলটা যদি কাণ্ডের শীর্ষে গিয়ে অবস্থান করে, সেটা হচ্ছে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, লাস্টেরটা এবার, যদি কোনো মটরশুঁটির গাছটা লম্বা হয়, লম্বা হওয়াটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং খাটো হওয়াটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর মধ্যে 4টা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে। 4টা বৈশিষ্ট্য মনে রাখবো আমরা: গোল হওয়া, কুঞ্চিত হওয়া, হলুদ হওয়া, সবুজ হওয়া, এই যে লম্বা হওয়া এবং খাটো হওয়া। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। এবং আরেক জায়গায় আমাদের এই যে সাদা ফুল, বেগুনি ফুল, এই ব্যাপারটাও কাজে লাগতে পারে। তো মোটামুটি এই কয়টা বৈশিষ্ট্য আমরা মনে রাখবো, কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন। তার মানে বোঝা যাচ্ছে যদি মটরশুঁটি গাছগুলোর মধ্যে ক্রস করানো হয়, তাহলে বেশিরভাগ মটরশুঁটি গাছের মধ্যে আমরা দেখব লম্বা হওয়া, বেশিরভাগ মটরশুঁটি আমরা দেখব বীজটা গোল, বেশিরভাগ মটরশুঁটি দেখব আমরা হলুদ রঙের বীজ পাওয়া যায়, বেশিরভাগ মটরশুঁটিরই সাদা রঙের ফুল পাওয়া যাবে। প্রকট বৈশিষ্ট্যগুলো আমরা বেশি বেশি পাবো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যতখানি পাবো, প্রকট বৈশিষ্ট্য তার 3 গুণ বেশি পাবো। মানে আমরা অনুপাত তো আগেই জেনেছি 3:1। তার মানে 4টা গাছের মধ্যে দেখা যাবে 3টা গাছই হবে লম্বা, 3টা গাছের ফুলই হবে সাদা। 4টা গাছের মধ্যে 3টা গাছেরই বীজ দেখা যাবে হলুদ, 4টা গাছের মধ্যে 3টা গাছেরই বীজ দেখা যাবে গোল গোল হবে। এই তো, তাহলে আমরা এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখবো। আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল গির্জার আঙ্গিনাতে প্রায় 34 জাতের মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন, এবং মটরশুঁটি গাছের উপরে গবেষণা করেই তিনি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্রদান করেন, অর্থাৎ জিনতত্ত্বের মূল কনসেপ্টগুলো বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন। এখন প্রশ্ন হচ্ছে, মেন্ডেল কেন গবেষণার জন্য মটরশুঁটি গাছকেই বেছে নিয়েছিলেন? পৃথিবীতে এত গাছ আছে, কিন্তু মেন্ডেল কেন মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ আসে এখান থেকে, যে মেন্ডেল কেন মটরশুঁটি গাছের উপরে গবেষণা করেছিলেন, আলোচনা করো। আমরা সেই উত্তরটা এখন ভালো করে জানবো, একটু সংক্ষেপে জানবো। লক্ষ্য করো, মেন্ডেল অনেকগুলো কারণেই মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন। তার মধ্যে প্রথম কারণটা দেখো, মটর গাছ হচ্ছে একবর্ষজীবী। একবর্ষজীবী ব্যাপারটা কি? একবর্ষজীবী সম্পর্কে আশা করি সবাই টুকটাক জানো। একবর্ষজীবী মানে এমন না যে এই গাছটা 1 বছর বাঁচে। আসলে যে গাছ 1 বছরের মধ্যেই ফুল ফলের জন্ম দেয় তারাই একবর্ষজীবী। এমন না যে 1 বছরই সময় লাগবে ফুল ফলের জন্ম দিতে, 3-4 মাসও লাগতে পারে, 5-6 মাসও লাগতে পারে। অর্থাৎ 1 বছরের ভেতরেই যারা ফুল ফলের জন্ম দিবে তারা হচ্ছে একবর্ষজীবী। যে সকল গাছ ফুল ফল জন্ম দিতে
2 বছর সময় নেয়, তারা দ্বিবর্ষজীবী। যে সকল গাছ ফুল ফলের জন্ম দিতে অনেক বছর সময় নেয় তাদেরকে বলা হয় বহুবর্ষজীবী। মেন্ডেলের এক্সপেরিমেন্টের জন্য গাছের ফুল ফল দ্রুত আসাটা খুব জরুরি। তিনি একটা সংকরায়ন করলেন এবং ফুল ফলের জন্য অপেক্ষা করছেন। হয়তো গাছের ফুল ফল আসতে 5 বছর সময় লাগলো, তাহলে তার রেজাল্ট পেতে 5 বছর লাগবে। যদি কোনো গাছের ফুল ফল খুব দ্রুত আসে তাহলে তার এক্সপেরিমেন্ট নিশ্চয়ই সহজ হবে। এজন্য মটর গাছ যেহেতু 1 বর্ষজীবী, মেন্ডেলের খুব সুবিধাজনক গাছ ছিল এটা। তারপরে দেখো, মটর গাছের আয়ুষ্কাল খুবই অল্প। একটা মটরশুঁটির গাছ খুব অল্প সময়ের মধ্যেই ফুল ফল আনয়ন করে, অর্থাৎ খুব দ্রুতই মটরশুঁটি গাছের যে সংকরায়নের রেজাল্ট সেটা দেখা যায়। কাজে আমরা মনে রাখবো, আয়ুষ্কাল যত অল্প হবে, জীবনকাল যত সংক্ষিপ্ত হবে, যে গাছগুলি 1 বর্ষজীবী হবে সেটাই কিন্তু গবেষণার জন্য ভালো, কারণ খুব দ্রুত রেজাল্ট দেখা যাবে। আজকে সংকরায়ন করলাম, তিন মাস পরই ফুল ফল ধরে গেল, অর্থাৎ 3 মাস পরে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব উপকারী। এখন যদি আমি আমের মধ্যে গবেষণাটা করতে চাইতাম, তাহলে একটা আমকে সংকরায়ন করে সেই আমের বিচি থেকে চারা গাছ জন্মাতো, সেখান থেকে বড় গাছ হতো, সেখানে আম ধরতো, তারপরে আমের মধ্যে আমরা রেজাল্টটা দেখতে পেতাম। আম গাছ নিয়ে গবেষণা করতে চাইলে প্রত্যেকটা সাইকেলে, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট পেতে আমাদের 5-7 বছর করে অপেক্ষা করা লাগবে। এই জন্য যে গাছগুলো যত কম সময়ে ফুল ফল উৎপাদন করে সেটাই ভালো। তারপর দেখো, মটর গাছ উভলিঙ্গ। উভলিঙ্গ মানে হচ্ছে এখানে ফুল উভলিঙ্গ বোঝানো হচ্ছে। মটর গাছের প্রত্যেকটা ফুলের মধ্যে পুংস্তবকও থাকে, স্ত্রীস্তবকও থাকে। একটা ফুলের মধ্যেই পুংস্তবক স্ত্রীস্তবক দুটাই থাকে, অর্থাৎ একটা ফুলই শুক্রাণু ডিম্বাণু দুটাই তৈরি করে। এজন্য স্বপরাগায়ন ঘটে, নিজের শুক্রাণু দিয়ে নিজের ডিম্বাণুকে সে নিষিক্ত করে। এই জিনিসটা কিন্তু গবেষণার জন্য খুব দরকারি, স্বপরাগায়ন খুব দরকারি। মটর গাছ যেহেতু উভলিঙ্গ, এজন্য মটর গাছ সহজে স্বপরাগায়ন ঘটে মটর গাছে। স্বপরাগায়ন কেন ইম্পর্টেন্ট? স্বপরাগায়ন হওয়ার কারণে বিশুদ্ধতা থাকে। ব্যাপারটা বোঝো, আমি একটা গাছকে কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করতে চাই। এখন এই গাছটা যদি পরপরাগী হয়, তাহলে অন্য গাছের শুক্রাণু বা পরাগরেণু এসে আমার কাঙ্ক্ষিত গাছের সঙ্গে মিলিত হবে। এতে করে আমার যে কাঙ্ক্ষিত গাছটা, যাকে আমি পর্যবেক্ষণ করছি, তার কিন্তু ফলগুলো আর বিশুদ্ধ থাকবে না। আমার এক্সপেরিমেন্টে অনেক অসুবিধা হবে। আমার কাঙ্ক্ষিত গাছগুলোকে বিশুদ্ধ রাখাটা জরুরি। আর বিশুদ্ধ কখন হয়? যখন এই গাছগুলো স্বনিষেক করে, নিজের শুক্রাণু দিয়ে নিজের ডিম্বাণুকে নিষেক করে। এতে করে অন্য কোনো গাছের বৈশিষ্ট্য এসে আর মিশ্রিত হতে পারে না। এক্সপেরিমেন্টের জন্য খুব ভালো এটা। তারপরে দেখো, ফুল আকারে বড় হওয়ার কারণে সহজে পরপরাগায়ন করা যায়। এই পরপরাগায়ন ব্যাপারটা তোমরা হয়তো জানো। আমি লম্বা গাছের সাথে খাটো গাছের মিলন করাতে চাই। এখন লম্বা গাছ এবং খাটো গাছের যৌন মিলন কেমনে করাই দেব? মানুষের মতো তো তারা যৌন মিলন করে না, তাদের হয় পরাগায়ন। আমি কি করলাম, লম্বা গাছ থেকে একটু পরাগরেণু তুলে নিয়ে গিয়ে খাটো গাছের গর্ভমুণ্ডতে আমি মিশিয়ে দিলাম। লম্বা গাছের পরাগরেণু নিয়ে গিয়ে খাটো গাছের ফুলের যে গর্ভমুণ্ড আছে সেখানে মিশিয়ে দিলাম। এতে করে কিন্তু পরাগায়ন সম্পন্ন হলো। এখন এই কাজটা আমি যখন নিজে হাতে করাই দিব, এটাকেই বলা হয় কিন্তু কৃত্রিম পরাগায়ন। এখন এই কৃত্রিম পরাগায়ন কখন সুবিধা হবে বলো? যদি ফুলের সাইজ অনেক ছোট হয়, তাহলে ওই ছোট ছোট পরাগরেণুগুলো তুলে নিয়ে গিয়ে আরেকটা ছোট্ট ফুলের গর্ভমুণ্ডতে মিশিয়ে দেওয়া খুব কঠিন। ফুল যদি সাইজে বড় হয়, তাহলে সহজেই আমি অপারেশনগুলো করতে পারবো। এক গাছ থেকে আমি অল্প একটু পরাগরেণু নিয়ে গিয়ে আরেকটা গাছের আমি গর্ভমুণ্ডতে মিশিয়ে দিতে পারবো। ফুল বড় হলেই কিন্তু এক্সপেরিমেন্ট সহজ। যেহেতু এই মটরশুঁটির ফুলের সাইজ বেশ বড়, এই জন্য আমাদের এই এক্সপেরিমেন্টগুলো সহজে করা যায়। এবং মেন্ডেল এই কারণেই কিন্তু মটরশুঁটি গাছটাকেই বেছে নিয়েছিলেন। মটরশুঁটির গাছের বহু প্রকরণ উপস্থিত, অর্থাৎ আমরা আগেই জেনেছি যে মটরশুঁটি গাছের তিনি প্রায় 34টা প্রকরণ সংগ্রহ করেছিলেন। মানে যত বেশি প্রকরণ পাওয়া যাবে তত কিন্তু গবেষণার জন্য ব্যাপারটা সহজ হবে। বিভিন্ন ধরনের গাছ নিয়ে তিনি গবেষণার সুযোগ পেয়েছেন। মটরশুঁটির বিভিন্ন জাতের গাছ নিয়ে তিনি গবেষণা করার সুযোগ পেয়েছেন। এই জন্য তিনি মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন। সবশেষে দেখো, হাইব্রিড বংশধরগুলো উর্বর হয়। হাইব্রিড বংশধরগুলো উর্বর, এই কথাটার মানে কি? অনেক সময় দেখা যায় যে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের মিলন করিয়ে দিলাম, যে সন্তান গাছটা হলো, সে জন্ম নেয়, ঠিক মতো হচ্ছে, বড়ও হয়, কিন্তু আর ফুল ফল দেয় না, অনুর্বর গাছ। এরকম কিন্তু হয়। এরকম হলে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট সামনে এগোনো সম্ভব হবে না। আমরা তো ফুল ফলের উপর রেজাল্টটা দেখবো, তাই না? তাহলে আমাদের এমন গাছ তৈরি করা প্রয়োজন যার বাচ্চারাও কিন্তু উর্বর হবে। অর্থাৎ লম্বা গাছের সঙ্গে খাটো গাছের মিলন করিয়ে দিলাম, সন্তান যে গাছটা হবে সেও আবার ফুল ফল দিবে। এরকম গাছ দরকার, উর্বর গাছ দরকার। মটরশুঁটি ওরকমই উর্বর। মটরশুঁটির হচ্ছে লম্বা গাছ খাটো গাছের মিলনের ফলে যে লম্বা গাছ তৈরি হয় সে কিন্তু উর্বর। তার আবার বাচ্চা কাচ্চা তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম আগে। যেহেতু মটরশুঁটির বংশধরগুলো উর্বর হয়, এই জন্য মটরশুঁটি তিনি বেছে নিয়েছিলেন। এই যে বিভিন্ন কারণ, এই কারণগুলোর জন্যই কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল এত গাছ থাকতে মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছিলেন। আশা করি কারণগুলো বুঝছো তোমরা। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর জানবো। সেটা হচ্ছে, গ্রেগর জোহান মেন্ডেল জিনতত্ত্বের গবেষণায় সফল কেন?
আমরা আগে জেনেছি গ্রেগর জোহান মেন্ডেল বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কমপ্লিট করতে পারেননি। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না, তিনি কোনো গবেষক ছিলেন না, তার কোনো উন্নত ল্যাব ছিল না। তিনি ছিলেন একজন ধর্মযাজক, গির্জার আঙ্গিনাতে তিনি মটরশুঁটি নিয়ে গবেষণা করতেন এবং সেই গবেষণা থেকেই তিনি জিনতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলোকে আবিষ্কার করেন। তিনি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্রদান করেন, যার কথা আমরা পৃথিবীর অধিকাংশ মানুষই জানি। এই যে আমরা বাংলাদেশের মানুষজন তার কথা নিয়ে আলোচনা করছি, এভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশে তাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। একজন ধর্মযাজক হয়ে, একজন বিজ্ঞানী না হয়েও তিনি এত বড় আবিষ্কারটা কী করে করতে পারলেন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, প্রথম যে ব্যাপারটা সব বিজ্ঞানীরাই বলেন যে গ্রেগর জোহান মেন্ডেলের সবচেয়ে গুড লাক ছিল তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। এই জন্যই কিন্তু তিনি সহজেই তার সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছাতে পারেন। অনেকে এটাও বলে যে তিনি অন্য গাছ নিয়েও চেষ্টা করে দেখেছিলেন, কিন্তু মটরশুঁটিতে পরে ফেরত আসেন। কাজেই এটা তার লাক না, বরং তিনি চেষ্টা করে করে মটরশুঁটি গাছ পর্যন্ত পৌঁছেছিলেন। অন্য গাছ নিয়ে হয়তো চেষ্টা করেছিলেন প্রথমে গবেষণা, শেষ পর্যন্ত তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন এবং এটাই তার সফলতার সবচেয়ে বড় কারণ। তিনি মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। মানুষের শরীরের অনেক বৈশিষ্ট্যই জিনতত্ত্বের কিন্তু সূত্রগুলোকে মেনে চলে না। আমাদের শরীরে অনেক ব্যতিক্রম আছে। তিনি খুবই একটা ভালো কাজ করেছিলেন মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে। মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার সবচেয়ে উপকারটা হচ্ছে মটরশুঁটি গাছগুলো ছিল স্বপরাগী। নিজের শুক্রাণু দিয়ে তারা নিজের ডিম্বাণুকে নিষেধ করে, এই জন্য গাছগুলো সবসময় থাকে বিশুদ্ধ। গবেষণা করার সময় তাকে আমরা যেভাবে রাখি সে সেভাবেই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। আমাদের জন্য পর্যবেক্ষণ করা খুব সহজ হয়। গাছগুলো ছিল হোমোজাইগাস, গাছগুলো হোমোজাইগাস ছিল। এখন সবাই যে হোমোজাইগাস ছিল তাও না, গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ সময় সংকরায়নের ফলে তাদেরকে হোমোজাইগাস বানিয়ে ফেলেন। হোমোজাইগাস ব্যাপারটা কি সামনে তোমাদের বেশি পরিষ্কার হবে, আমি একটু সংক্ষেপে তোমাদের একটা উদাহরণ বোঝাই। দেখো, মনে করো আমি লম্বা, কিন্তু আমার শরীরের মধ্যে দুইটা জিন আছে, একটা আমাকে লম্বা বানানোর জন্য দায়ী, আর একটা আমাকে খাটো বানানোর জন্য দায়ী। আমার শরীরে লম্বা বানানোর জন্য জিন আছে, খাটো বানানোর জন্য জিন আছে, কিন্তু আমাকে দেখতে লম্বা দেখাচ্ছে। তাহলে আমি কিন্তু লম্বা, কিন্তু আমাকে বলা হবে হেটারোজাইগাস লম্বা। আমার শরীরে কিন্তু খাটো হওয়ার জিন লুকায়ে আছে, আমাকে বলা হবে অবিশুদ্ধ লম্বা বা হেটারোজাইগাস লম্বা। আমার কোনো না কোনো সন্তান খাটো হয়ে যেতে পারে। আবার মনে করে আমি এমন লম্বা, আমার শরীরে দুটা জিন দুটাই লম্বা হওয়ার জন্য দায়ী। আমার শরীরে দুটা জিন দুটাই আমাকে লম্বা বানানোর জন্য দায়ী। এরকম লম্বা হলে সেটাকে বলা হবে বিশুদ্ধ লম্বা বা হোমোজাইগাস লম্বা। বুঝতে পারছো ব্যাপারটা? আমি দুই অবস্থায় কিন্তু সেম লম্বা। আমি লম্বা, আমার গায়ের মধ্যে দুটা জিন দুটাই লম্বা হওয়ার জন্য দায়ী, এই অবস্থাটাকে বলা হয় হোমোজাইগাস অবস্থা। আর আমি লম্বা, আমার গায়ের মধ্যে একটা জিন খাটো হওয়ার জন্য দায়ী আর একটা লম্বা হওয়ার জন্য দায়ী, এটাকে বলা হয় কিন্তু হেটারোজাইগাস অবস্থা। হেটারোজাইগাস অবস্থা যদি হতো তাহলে অনেক কিছু ক্যালকুলেশন গিয়ে গ্যাঞ্জাম বেড়ে যায়। এরকম মানুষের ক্ষেত্রেও কিন্তু কনফিউশন হয়, হুট করে দেখা যায় যে বাবাও লম্বা মাও লম্বা, সন্তান খাটো হয়ে যায়। ওই হেটারোজাইগাস জিন ওদের মধ্যে থাকে, তো এই জন্য হিসেব কিন্তু মেলে না। গ্রেগর জোহান মেন্ডেলের সাফল্যের আরও একটা বড় কারণ হলো তিনি যে গাছগুলোকে নিয়ে গবেষণা করছিলেন সবাই ছিল হোমোজাইগাস, মানে বিশুদ্ধ, ওদের মধ্যে অন্য কোনো জিন লুকায় ছিল না। এবং যদি বিশুদ্ধ নাও হয়, তিনি দীর্ঘ সময় সংকরায়ন করে করে তাদের কিন্তু বিশুদ্ধতাটাকে যাচাই করে নেন, তিনি বিশুদ্ধতাকে একদম নিশ্চিত করে নেন। তারপরে দেখো, প্রতিজোড়া জিন একটি অপরটির উপরে প্রকট ছিল। প্রকট প্রচ্ছন্নের কনসেপ্টটাও আমরা সামনে গিয়ে ভালো করে বুঝতে পারবো। ওই যে আমরা একটু আগেই যেটা জানলাম, তিনি দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে কাজ করেছিলেন। একটা মটরশুঁটির গাছ ছিল হলো লম্বা, আর একটা মটরশুঁটির গাছ ছিল কিন্তু খাটো। একটা মটরশুঁটির গাছ ছিল হলো লম্বা, আর একটা হচ্ছে খাটো। আমরা জানি খাটো বৈশিষ্ট্যটা দুর্বল, এটাকে বলা হয় প্রচ্ছন্ন, আর লম্বা বৈশিষ্ট্যটা বেশি পাওয়ারফুল, এটা হলো প্রকট বৈশিষ্ট্য। এই লম্বা বৈশিষ্ট্যটা খাটো বৈশিষ্ট্যটাকে সবসময় চাপা দিয়ে রাখে। তাহলে একটা বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যকে চাপা দিয়ে রাখছে, যেখানে লম্বা জিন থাকছে সেখানে খাটোর জিনটা প্রকাশ পাচ্ছে না, তাহলে লম্বাটাকে আমরা বলবো হলো প্রকট। তিনি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, প্রত্যেকটা জিন ছিল একজন আরেকজনের উপরে প্রকট। কিন্তু মানুষের গায়ের রং নিয়ে কাজ করতে গেলে তিনি ঝামেলায় পড়ে যেতেন। মানুষের যে গায়ের রংটা আছে, আমাদের কিন্তু গায়ের রং প্রকট প্রচ্ছন্ন না। একটা মানুষ হচ্ছে কালো আর একটা মানুষ হচ্ছে সাদা। এখানে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন? কেউ প্রকট না, কেউ প্রচ্ছন্ন না, এখানে দুটো জিনিস সমানভাবে পাওয়ারফুল। এজন্য সাদা মানুষ আর কালো মানুষের মিলনের ফলে সেখানে কিন্তু শ্যামলা মানুষের জন্ম হয়। মানে সাদা বৈশিষ্ট্যটাও কিছুটা প্রকাশ পায়, কালো বৈশিষ্ট্যটাও কিছুটা প্রকাশ পায়। এজন্য সন্তানের গায়ের রং সাদা কালোর মাঝামাঝি শ্যামলা হয়। এটা কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলের সূত্র মেনে চলে না। যদি এরকম ঝামেলা হতো কোনো ক্ষেত্রে, তখন কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল তার সূত্র মেলাতে পারতেন না, তার ক্যালকুলেশন মেলাতে পারতেন না। ওটাই বললাম তোমাদের, মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং নিয়ে ক্যালকুলেশন করতে গেলে তিনি বিপদে পড়তেন। মানুষের কিন্তু গায়ের রং, মানুষের উচ্চতা, এগুলো প্রকট প্রচ্ছন্নের কনসেপ্ট মেনে চলে না। মানুষের গায়ের রং কালো হওয়াও প্রকট,
সাদা হওয়া প্রকট, দুটাই সমানভাবে পাওয়ারফুল। সাদা কালো মিলনের ফলে যে সন্তান হয় সে কিন্তু শ্যামলা হয়। সূত্র মতে কী হওয়া উচিত ছিল একটু কল্পনা করো। হয়তো হয় কালো হওয়া উচিত ছিল অথবা সাদা হওয়া উচিত ছিল, কিন্তু তা কিন্তু হয় না, এটা মাথায় রেখো। 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে কোনো লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ ব্যাপারটাও এখন তোমাদের বোঝানো একটু কঠিন, মানে এমন সব শব্দ চলে এসছে, এগুলো পরে গিয়ে ব্যাখ্যা করা হবে। তারপরে একটু মনে রেখো, একটা জিন স্বতন্ত্রভাবেই কাজ করে, এটাই নিয়ম। প্রত্যেকটা জিন স্বতন্ত্রভাবে কাজ করে, একটা জিনের সঙ্গে আরেকটা জিনের সম্পর্ক থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা জিনের সঙ্গে আরেকটা জিনের আবার সম্পর্ক থাকে। এই অবস্থাটাকে বলা হয় লিঙ্ক বা লিঙ্কেজ। দুটো জিনের সম্পর্ক, দুটো জিন একই সাথে বংশগতীয়ভাবে স্থানান্তরিত হয়, এই অবস্থাটাকে বলা হয় কিন্তু লিঙ্কেজ। যেমন মনে করো হচ্ছে একটা মানুষ কালো হবে নাকি হচ্ছে সাদা হবে, লম্বা হবে নাকি খাটো হবে, এগুলো স্বতন্ত্র ব্যাপার। একটা মানুষ একই সাথে কালো এবং লম্বাও হয়ে যেতে পারে, আবার হচ্ছে কালো খাটোও হয়ে যেতে পারে, আবার সাদা লম্বাও হতে পারে, সাদা খাটোও হতে পারে, বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে জিন আবার লিঙ্ক করে থাকে, ওই দুইটা বৈশিষ্ট্য একসাথে প্রকাশিত হয়। যেমন মানুষের চোখের রং এবং চুলের রং, মানুষের চোখের রং চুলের রং এগুলো লিঙ্কেজ। মনে করে একটা মানুষের চোখ কালো চুলও কালো, তার স্ত্রীর মনে করো চোখও একটু হলো ব্রাউন কালারের, চুলে একটু ব্রাউন কালারের, তাহলে সন্তানের ক্ষেত্রে কি দেখা যাবে জানো? কোনো সন্তানের মধ্যে এরকম হবে যে কালো চোখ কালো চুল, কোনো সন্তানের মধ্যে দেখা যাবে ব্রাউন চোখ ব্রাউন চুল। এরকম এরকম কখনোই হবে না যে কালো চোখ হলো আর ব্রাউন চুল হলো, ব্রাউন হচ্ছে চোখ হলো আর কালো চুল হলো। এরকম এই জিনগুলো কিন্তু আলাদা হয়ে যায় না, এই জিনগুলো লিঙ্ক করে থাকে। চোখের রং এবং চুলের রং এই দুটা জিন একসাথে লিঙ্ক করে থাকে, তো এটাকেই বলা হয় লিঙ্কেজ। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি লিঙ্কেজ ব্যাপারটা কি, একটু জটিল, হয়তো সামনে গিয়ে আরেকটু ক্লিয়ার হবে। তো যাই হোক, তিনি যে 7 ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন সবাই ছিল স্বতন্ত্র, কেউ কারোর সঙ্গে লিঙ্ক ছিল না, সবাই আলাদা হয়ে যেতে পেরেছিল। মানে হচ্ছে কালো চুল এবং কালো চোখ যেমন একসাথে থাকে, সন্তানের শরীরে একসাথে প্রকাশিত হয়, ওরকম না। এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন, 7 জোড়া বৈশিষ্ট্যই ছিল সবাই আলাদা আলাদা স্বতন্ত্র। তিনি অনেকগুলো বংশধরে পরীক্ষাগুলো করেন, অনেকগুলো বংশধরে তিনি পরীক্ষাগুলো করেন। তিনি একবার দুইবার পরীক্ষা করেননি, তিনি অনেকবার পরীক্ষা করেছেন, এতে করে তিনি একদম সঠিক রেজাল্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। সায়েন্সে এই ব্যাপারটা আছে, তুমি একটা টেস্ট একবার করলে যে রেজাল্ট পাবে, দ্বিতীয়বার করলে দেখবে একটু অন্যরকম রেজাল্ট, তৃতীয়বার করবে আরেকটু অন্যরকম রেজাল্ট, এরকম অনেকবার এক্সপেরিমেন্ট করতে হয়, করে সবগুলো এক্সপেরিমেন্টের একটা গড় রেজাল্ট প্রকাশ করতে হয়। তুমি যত বেশি এক্সপেরিমেন্ট করবে তুমি সঠিক রেজাল্ট পর্যন্ত তত ভালো পৌঁছাতে পারবে। ওইটাই গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ সময় ধরে খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে তিনি কাজগুলো করেছিলেন, এই জন্য তিনি বেশি সফল হয়েছিলেন। তিনি অনেকবার পরীক্ষাগুলো করেছিলেন। তিনি সতর্কতা এবং নিষ্ঠার সাথে গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছেন। মানে আমরা যেটা করি এক্সপেরিমেন্ট করার সময়, অনেক সময় এক্সপেরিমেন্ট মেলে না, আমরা রাগ করে করি কি যে হচ্ছে একটা কল্পনা করে একটা উত্তর লিখে নেই যে ঠিক আছে এটা আর মিলছে না, অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন, একটা তথ্য বসায় দিই। এই কাজ করলে কিন্তু তুমি সঠিক রেজাল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না, এবং তোমার গবেষণাটাও কিন্তু ভুয়া গবেষণা হবে। তুমি হচ্ছে এটা গবেষণাতে জালিয়াতি করা বলা হয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা যখন গবেষণা করি এগুলো ভুংভাং করে ফেলি, এটাই কিন্তু আমাদের সফল না হবার সবচেয়ে বড় কারণ। আমরা রেজাল্টে অনেক গোজামিল দিই, তিনি কখনোই গোজামিল দেননি। তিনি কী করেছেন, খুব সতর্কতার সাথে নিষ্ঠার সাথে তিনি পর্যবেক্ষণগুলোকে লিখে রেখেছেন। তিনি কোনো বাটপারি করেননি যে এটা এক্সপেরিমেন্ট মিলল না আমি বাদ দিই, না, তিনি সবসময় নিষ্ঠার সাথে কাজগুলো করেছেন। তারপরে তিনি গাণিতিক পদ্ধতিতে তার ফলাফলগুলোকে ব্যাখ্যা করেছিলেন। আগের বিজ্ঞানীরা, তার আগে যে জীববিজ্ঞানীরা এই বংশগতি তত্ত্বগুলো দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা সবাই হয়তো পর্যবেক্ষণ থেকে এবং বায়োলজিক্যাল লজিক খাটিয়ে জীববিজ্ঞানের যুক্তি অনুসারে তারা হচ্ছে বিভিন্ন তত্ত্বকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল পরিসংখ্যান এবং গণিত ব্যবহার করে তিনি এই আবিষ্কার পর্যন্ত পৌঁছান, তিনি তার তত্ত্বে পৌঁছান। মানে তিনি কিন্তু হচ্ছে পর্যবেক্ষণ বা বায়োলজিক্যাল যুক্তি ব্যবহার করেননি, তিনি গণিত ব্যবহার করেছিলেন। আর গণিত বা স্ট্যাটিস্টিকের ব্যবহার একটা রিসার্চকে খুব শক্তিশালী করে। কাজেই তোমরা ভবিষ্যতে যারা গবেষক হতে চাও, মনে রেখো তুমি বায়োলজি পড়ো আর মেডিকেলে পড়ো, আর তুমি হচ্ছে সায়েন্সের যে কোনো সাবজেক্টে পড়ো, যেখানে তুমি পড়ো না কেন, গবেষণা করতে চাইলে কিন্তু ম্যাথ জানা লাগবে। আমার কথাই বলি, আমি উদ্ভিদ বিজ্ঞানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিতেও চান্স পেয়েছিলাম, স্ট্যাটিস্টিকেও চান্স পেয়েছিলাম। কিন্তু আমি গণিত স্ট্যাটিস্টিকে ভয় পেয়ে ভর্তি হইনি, ভাবলাম যে অঙ্ক করতে হবে, অঙ্ক তো আমি পারি না। ভর্তি হলাম কোথায়? বায়োলজিতে। এখন বায়োলজিতে রিসার্চ করছি, আমার প্রচুর অঙ্ক জানা লাগে, অনেক অঙ্ক করতে হয়। অঙ্ক তোমাকে কখনো ছাড়বে না, সায়েন্সে থাকলে অঙ্ক করতেই হবে। আর অঙ্কই তোমাকে রেজাল্ট পর্যন্ত খুব সহজে পৌঁছাতে সাহায্য করবে এবং সঠিকভাবে রেজাল্টে পৌঁছাতে সাহায্য করবে। বায়োলজি বলো আর সায়েন্সের যে কোনো শাখা বলো, অঙ্কের ব্যবহারটা
রিসার্চকে খুবই শক্তিশালী করে। তিনি গণিত ব্যবহার করে তিনি রেজাল্ট পর্যন্ত পৌঁছেছিলেন, এই জন্য তিনি সফল ছিলেন। তো যাই হোক, আমরা মেন্ডেলের সাফল্যের কারণগুলো টুকটাক জানলাম। আমার মনে হয় একটু বুঝতে তোমাদের কঠিন লাগছে এগুলো আস্তে আস্তে সামনে আরও বেশি বিস্তারিত আলোচনা হবে, তখন ভালো বুঝতে পারবে। আপাতত এইটুকুই মুখস্থ করে রেখো। এখান থেকে সিকিউ আসে, মেন্ডেলের সফলতার কারণগুলো আলোচনা করো, গ ঘতে আসে, আশা করি উত্তর দিতে পারবে।